হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা ক্যামেরা, মোবাইল এবং যা যা ডকুমেন্টগুলো নিয়ে গিয়েছিল সবটা নিজের ল্যাপটপে কপি করে নিয়েছে। এমনকি সব ডকুমেন্ট পঙ্কজ খাজনভিসের কাছে জমা করে দিয়ে যায় আর বলে, দেখুন আপনি তো কাজ করেছেন, রাস্তায় আপনার উপর এরকম করে অ্যাটাক হলো দিন দুপুরে। বুঝতে পারছেন না, আমি যখন বাড়ি থেকে বেরোলাম বাড়িরই কেউ একজন শুনতে পেয়েছে, আর তাই ওদের টার্গেটই ছিল ধীমান সেন, কিরণকান্তি অথবা ভজনের। এই ব্যাগটা হয় আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাওয়া, তা না হলে প্রমাণগুলো লোপাট করে ফেলা। কিন্তু এটা যে হবে না, আমার নামটা তো ভুলে গেলে চলবে না, গীতা এলএলবি। এত সহজে হার মানার পাত্রী তো আমি নই। এই কেসটা কোর্টে উঠবে, তবে অগ্নিজিৎ মুখার্জির যেন কোনো শাস্তি না হয় সেটা আমাকে দেখতে হবে। ওই মানুষটা অসম্মান সহ্য করতে পারে না, তাহলে নিজেই নিজেকে হয়তো শেষ করে ফেলবে, কোনো ক্ষতি করে ফেলবে। সেগুলো আমি কি করে সহ্য করব বড়বাবু? সেটা তো আমার দ্বারা হবে না। কি বলছেন কি? হ্যাঁ, কারণ অগ্নিজিৎ মুখার্জির ওই ছবিগুলো ওনার চেম্বার থেকে চুরি হয়ে গেছে, বাড়িরই কেউ একজন নিয়েছে। আর আমি যদি খুব একটা ভুল না করি তাহলে ওটা গিনি মুখার্জি, আপনার দিদি। হ্যাঁ, তাই বলছি, আমাকে যেভাবেই হোক না কেন আমার সত্যি প্রমাণগুলো জোগাড় করতে হবে। সব কিছু পেয়ে গেছি, আর একটা প্রমাণ যদি পেয়ে যাই না বড়বাবু, তাহলে এই খেলাটা এখানেই শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, ওই ছবিগুলো নিয়ে কোর্টে একটা বড়সড় নাটক হবে। অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর চেষ্টা করা হবে, কিন্তু ওর মোটিভটা খুব একটা স্ট্রং প্রমাণ করতে পারবে না। এই গীতা এলএলবি যখন কোর্টে দাঁড়াবে না, তখন তার কথা মতো কোর্ট চলে, সেই মোতাবেকই আইনটাও তৈরি হয়ে যাবে। আপনি দেখুন আমি কি করতে পারি। আর এগুলো আপনাকে জমা দিয়ে গেলাম, দেখে রাখবেন। দেখুন, আপনাদের বস্তিতেও কিন্তু অ্যাটাক হতে পারে, আমি জানি তো সেটা। যদি কয়েকটা ঘর ওরা ভেঙে দিতে পারে, আর বাকি ঘরগুলো ওরা জবরদখল করে দখল করে নেবে, আর তখন ওখানে শুরু হবে লঙ্কাকাণ্ড। আমি সেটা বেশ ভালো বুঝতে পারছি। দেখুন, ওরা তো পুলিশ, বুলডোজার, এমনকি আইন মেনে সবটা করবে না। আইন মানবে না তো ওরা, সেটা আপনি বুঝতে পারছেন না বড়বাবু? আর আপনি ওই সময় ডিউটিতে থাকবেন, দেখবেন যেন আমার মুখোমুখি আপনাকে দাঁড়াতে না হয়, তাহলে কিন্তু একদম খারাপ অবস্থা হয়ে যাবে আপনারও। গীতা এলএলবি, আমি আপনার হাত কখনো ছাড়বো না। আমি যখন আপনাকে অগ্নিকন্যা বলে ডেকেছি, আপনার আপদে বিপদে পাশে থাকবো। যে কোনো সমস্যায় আমাকে বলবেন, আমি আপনাকে সহযোগিতা করব। কিন্তু কোনোভাবেই আমি কিন্তু চাই না আপনার বিপরীতে দাঁড়াতে, আর কখনো দাঁড়াবও না। এটা আমি আপনাকে প্রমিস করলাম। আমি খুব খুশি হলাম বড়বাবু যে আপনি এই কথাগুলো নিজে মুখে বললেন। তাহলে চলি এবার, এই বলে চলে যায়। এদিকে মেহেক বাড়িতে হঠাৎ ফোন করে অঙ্কিত, বলে, কি ব্যাপার, আবারও কেন ফোন করছো তুমি? আমি তোমাকে খুব মিস করছি ডার্লিং, আমি নিজে ওয়েট করছি, তুমি আধা ঘন্টার মধ্যে নিচে চলে এসো, আমরা কোথাও একটা থেকে ঘুরে আসি। আমাদের সবে বিয়ে হয়েছে, এখন প্রেম না করলে কি সম্পর্কটা জমবে? আর তুমি সবে নতুন সদ্য বউ, অন্যের বাড়িতে বউ সেজে আছো, এটা আমার কিন্তু খুব জ্যালেস ফিল হচ্ছে। দেখো অঙ্কিত, আমি একটা মিশনে আছি, তুমি কেন বুঝতে পারছো না? আমি কোনো কিছু বুঝতে চাই না। আমার প্রিয়তমা বউ, তুমি চলে এসো। আমিও বলছি, আমার প্রিয়তমা স্বামী, তুমি একটু ধৈর্য ধরো। না, পারছি না। তুমি কি আমাকে মিস করো না? হ্যাঁ করি তো, কিন্তু যখনই সামনে ওই কৃপানকে দেখতে পাই তখনই আমার এটাই মনে হয় যে আমি একটা লঙ্কাপুরীতে রয়েছি, সেখানে রাবণ রয়েছে, আর সমস্ত রাবণদের সঙ্গে লড়াই করে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে, আর তার জন্য যা যা করতে হয় সেগুলো আমি করব। কিন্তু তুমি এর মধ্যে আমাকে বাইরে যাওয়ার কথা কেন বলছো? ওই শোনা, আমি তোমার জন্য অপেক্ষায় আছি নিচে। ঠিক আছে, দেখছি কি করা যায়। ফোনটা রেখেই কৃপু কৃপু বলে চিৎকার করতে লাগে। তখনই কৃপানের মা বলে, এই যে এসেছে, বাড়ি মাথায় তোলা, কোথা থেকে যে জুটিয়েছে এরকম একটা বউ, বুঝতেই তো পারলাম না। কি বলছেন মাম্মি, আপনি কি আমার নামে বদনাম করছেন? না, খুব প্রশংসা করছি। কৃপু, শোনো না, আমি তোমাদের বাথরুমে একদমই স্নান করতে পারছি না। কেন? ওখানে আরশোলা, টিকটিকি, এমনকি ককরোচও রয়েছে। তুমি একটু বাথরুমটা পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করে দাও না। তখনই কিরণকান্তি এবং ভজন চলে আসে। এতগুলো বাজার করেছো তুমি? হ্যাঁ, বাজারগুলো নিয়ে চলে যায়। কাকু শোনা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? এই, তুমি আমাকে বাবা বলে ডাকো, আমি তোমার শ্বশুরমশাই হই না? আপনি যেভাবে আঙ্গুল তুলে আমার সঙ্গে রাগ করে কথা বলছেন, তাতে মনে হচ্ছে না আপনি আমার বাবা হন। আপনাকে মনে হচ্ছে আপনি কোনো ভিলেন, আর আমি কোনো রাক্ষসপুরীতে রয়েছি রাবণের মতো। আপনার শুধু মাথাটাই নেই, একটা মাথা রয়েছে। কি এত বড় কথা? কৃপু, দেখো আমাকে কিভাবে ইনসাল্ট করছে ওরা। এখন তুমি কি করবে বলো? আমার শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করছে।
আমি একটু সুইমিংয়ে যেতে চাই। তুমি তো জানো সুইমিং করলে ফিগার ঠিক থাকে। তুমি তো বলেছো আমাকে ঠিক রাখতে, তাই না? তুমি আমাকে যাওয়ার পারমিশন দেবে না কৃপু? হ্যাঁ দেবো তো, তোমার যখন যেখানে মন যাবে তুমি যাবে। কেন যাবে না? আমি তোমাকে অনুমতি দিলাম। আর বাবা মা তোমরা কি শুরু করেছো? সবে সবে মেহেক এই বাড়িতে এসেছে, ও মা বাবার একমাত্র মেয়ে বলে কথা। কতটা আদরে বড় হয়েছে, কতটা বড় লোকের মেয়ে জানো না তোমরা? ওকে একটু এই বাড়িতে অ্যাডজাস্ট করার সময়টুকু দাও, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার বউকে অ্যাডজাস্ট করতে করতে আমরাই না এই বাড়ি ছাড়া হই, সেটাই তো মনে হচ্ছে এখন আমার। এগুলো ভেবে মেহেক বলে, দেখলে আমাকে কীভাবে ইনসাল্ট করে কথা বলছে। থাক না, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করে লাভ নেই। তুমি যাও, কোথায় যাবে? টাটা বাই বাই সবাইকে বলে মেহেক বলে যে, দেখুন মাম্মি আর কাকু সোনা, আপনারা কিন্তু আমি আসার আগে একটু বাথরুমটা পরিষ্কার করে রাখবেন, দেখবেন যেন কোনো এইসব কিছু না থাকে। মেহেক চলে যেতেই কৃপানের ওপরে রেগে যায় তার মা। বলে, এসব কি হচ্ছে? হ্যাঁ, আমরা জীবনে যে কাজগুলো করিনি সেগুলো এখন করতে হবে? দেখো তোমার একমাত্র ছেলের বউ বলে কথা, কোনো কিছু আবদার করেছে তোমরা সেটা করতে পারবে না? মা বাবা তোমরা বাথরুমটা ক্লিন করে রেখো। কি নিজের ছেলে হয়ে কথা বলতে পারলে কৃপান তুমি? কৃপান ঘরে চলে যায়। দেখলেন, আমি বলতাম না ডাল মে কুচ কালা হে। হ্যাঁ, আমিও এখন সেটাই ভাবছি ভজন মিত্তির। কারণ এই মেহেক প্রতিদিনই কোনো না কোনো অজুহাত দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না, আর কেনই যাচ্ছে, ওর উদ্দেশ্যটা কি সেগুলো তো আমাদের জানতে হবে। তা না হলে এরকম করে ওকে বাড়ির থেকে কৃপান বেরোতে দিচ্ছে বিশ্বাস করে? আমি তো পারছি না। গিনির স্বামী সার্থিক বাড়ি থেকে বেরোচ্ছে। গিনি বলে, কোথায় যাচ্ছ? আমার একটা মিটিং আছে সেখানে। হ্যাপি নিউ ইয়ার চলে গেল, একটাবারও আমাকে উইশ করতে পারলে না? তোমাদের পরিবারের সবাই যে যার মতো হ্যাপি নিউ ইয়ার উদযাপন করলো, কই আমি বাড়িতে একলা চোখের জল ফেললাম, আমার কথা থেকে ভাবেনি? গিনি, তোমার চরিত্রটা কি আমি এখনো বুঝে উঠতে পারলাম না। তুমি কখনো চোখের জল ফেলার একলা মানুষই নও, সেটা বেশ ভালো আমি জানি। সার্থিক, তুমি কিন্তু বেশি কথা বলছো। হ্যাঁ, আর এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? সার্থিকের বোন কাকিমণি চলে আসে, বলে, দেখো এটা ভদ্রলোকের বাড়ি, এরকম অসভ্যের মধ্যে চিৎকার কেন করছো? আরে আপনাদের ক্লাস সম্পর্কে আমার খুব ভালো জানা আছে, সেগুলো নিয়ে কথা বাড়াবেন না। আর আপনি আমার থেকে এর থেকে বেশি সভ্যতা ভদ্রতা আশা করবেন না, যেটা আমি করতে পারবো না আপনার সঙ্গে। গিনি, কি ব্যবহার করছো তুমি কাকিমণির সঙ্গে? ভদ্র আচরণ করো না। আমি কোনো ভদ্র ব্যবহার করতে পারবো না। দেখ দাদা ভাই, আমরা সবাই নিউ ইয়ারের পার্টিতে চলে গিয়েছিলাম, শুধু গিনি বৌদি একলা যায়নি। আমাদের উচিত ছিল ওর খোঁজ করা। থাক, তোমাদের আর তেল দিতে হবে না, তোমার দাদাকে বোঝাতে হবে না আমার হয়ে, বুঝতে পেরেছো? আমি আজ থেকে বলে দিচ্ছি, এই পরিবারের কোনো দায়িত্ব আমি পালন করতে পারবো না। কোন দায়িত্বটা পালন করেছিস দিদি আজ পর্যন্ত? তুই যা শুরু করেছিস আমি কিন্তু সব কিছুই জানি। তুই অগ্নিজিৎ মুখার্জিকে জেল হাজতে পাঠাবি, তাই না? তার জন্য তুই ওই ছবিগুলো ওনারই চেম্বার থেকে চুরি করে ধীমান সেনের হাতে তুলে দিয়ে এসেছিস। কী প্রমাণ আছে তোর কাছে? অনেক প্রমাণ আছে, সেগুলো আমি দেখাতে বসলে না এখন এই বাড়ি থেকে তোকে চলে যেতে হবে। আর দেখ, তুই অগ্নিজিৎ মুখার্জিকে যতই ছোট করার চেষ্টা কর না কেন, কোনোদিনও পারবি না। এই গীতা এলএলবি তোকে প্রমিস করছে, সকলের সামনে থেকে মাথা উঁচু করে অগ্নিজিৎ মুখার্জি বেরোবে। সঞ্জয় চৌধুরীর এই কেসে ওনাকে আমি কোনোভাবেই ফাঁসতে দেবো না, আর যারা অন্যায় করেছে তাদের ঠিক খুঁজে বের করবো। তোর মোটিভটা কি বলতো? বস্তির কিছু ঘর ভাঙবি, আর কিছু ঘর জবরদখল করবি, বস্তিতে ডুপ্লে বানাবে, আর সেখানে তুই একটা ডুপ্লে পাবি, এই লোভ তোর, তাই না? গীতা, মুখ সামলে কথা বল। ঠিকই তো বলছি আমি, ভুল তো কিছু বলিনি। আর দেখ, আমি চাই তো অগ্নিজিৎ মুখার্জির শাস্তি হোক, সকলের সামনে দাঁড়িয়ে বলছি। এই পরিবারটাকে আমি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব। আমি যখন আমার স্বামী সাত্বিক মুখার্জিকে পাইনি, তখন আমি কারো সঙ্গে ভালো সম্পর্ক রাখবো না। গিনি, তুমি কিন্তু খুব অসভ্যতামি করছো। হ্যাঁ, আপনি তো গীতাকে এত কথা বলে মাথায় তুলেছেন। আপনি গীতার জন্য অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে লড়াই পর্যন্ত করেছেন। আর দেখুন, আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি কিন্তু এক্ষুনি থানায় ফোন করে বলবো যে আপনি খুশশ্বর মশাই হয়ে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, অশ্লীল আচরণ করছেন। সেগুলো কি ভালো হবে? গিনি, এ সমস্ত কি কথাবার্তা? তুমি তোমার কাকিমার সামনে দাঁড়িয়ে এগুলো বলতে পারছো? হ্যাঁ দিদি, ঠিক করে কথা বল না। পারবো না তো, কারণ আমি যখন বলেছি এই পরিবারটাকে ভেঙে চুরে দেবো, তখন আমি দেবই। মুখার্জি পরিবারে কারো পায়ের নিচে মাটি আমি রাখতে দেব না। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অঙ্কিতের সাথে গাড়ি থেকে মেহেক নামতেই কৃপানের লোক দেখে ফেলল। সন্দেহ হচ্ছে কিরণ কান্তিরও। আজকে যেভাবে একটু পর পর মেহেক প্রতিদিনই বেরোচ্ছে বাড়ি থেকে। হ্যাঁ, সে তার শ্বশুর বাড়ি থেকে বেরোতেই পারে, কিন্তু বাড়ির কোনো গাড়ি নিচ্ছে না, কাউকে বলছে না কোথায় যাচ্ছে। প্রতিদিন একটা না একটা অজুহাত দিয়ে মেহেক বেরিয়ে যাচ্ছে। আর আজকে যখন মেহেক অঙ্কিতের সঙ্গে গাড়ি করে যায়, গান নাচ সময় কাটায়, ফিরে আসার পথেই 1 ঘন্টার মধ্যে তখনই গাড়ি থেকে নামতেই মেহেককে দেখে ফেলে অঙ্কিতের সঙ্গে কৃপানের লোক। আর এটা দেখার পরেই
সে কোনোভাবে মেনে নিতে পারে না, বলে কি ব্যাপার, এটা কৃপান্দার বউ না? একটা বউ দুটো স্বামী, এটা কেমন কথা? এগুলো নিয়ে নানাভাবে কষ্ট পেয়ে সে অবাক হয়ে যায়। মেহেক বলে, এবার হয়েছি, সব খেলা কেচে গেল। তোমার জন্য অঙ্কিত দেখা করতে গিয়ে দেখো, এখন আমি ধরা পড়ে গেলাম। ও যদি কৃপানের বাড়িতে গিয়ে বলে এইসব কিছু, কী হবে ভেবে দেখেছো? আর মুখ বন্ধ করার জন্য মেহেক তাকে টাকা দেয়, নানাভাবে তার সঙ্গে ডিলও করে। গীতা এদিকে অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে ব্যস্ত, তার মধ্যে বস্তিতে এরকম ঘটনা ঘটছে। কোন দিক সামলাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।